Here you can see our real life project part 1. How can we translate any kinds of Bengali sentences into English sentence? I will show you so many things from this class. So first of all, here you can see যে কোনো বাক্য তৈরি বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ if you want to make any kinds of English sentences, you have to maintain this structure. I have talked about on this structure so many times with you. You all know that about that things. That means this is the main or original structure of making any kinds of English sentence. So how can we make long English sentences? We have to know it step by step. প্রথমেই যে কোনো একটা সেন্টেন্সকে আপনি যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, you have to find out the actual subject. সাবজেক্ট বের করার জন্য কে, কারা, কাদের দিয়ে প্রশ্ন করলে মূলত উত্তর বা অ্যান্সারটা পাওয়া যায়। এরপর ভার্বকে ফাইন্ড আউট করার জন্য ওই সাবজেক্টকে কোশ্চেন করতে হবে যে এই লোকটা কি করছে। যেমন রিপন ফুটবল খেলছে, যদি প্রশ্ন করা হয় রিপন কি করছে, খেলছে, তো খেলা শব্দটা মূলত আমাদের ভার্ব। অবজেক্ট কিভাবে পাই? কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে যদি হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করি, অর্থাৎ কোন সেন্টেন্স বা কোনো বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মূলত অবজেক্ট পাওয়া যায়। কোন সেন্টেন্সে অবজেক্ট থাকে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভার্বও থাকে, মানে অবজেক্টের সঙ্গে অ্যাডভার্ব থাকে। আবার কোন সেন্টেন্স বা বাক্যে অবজেক্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকবে না, অ্যাডভার্ব থাকতে পারে, অবজেক্ট থাকবে না। আবার কি বললাম, বোথ, অর্থাৎ উভয় থাকতে পারে। সবশেষে যা থাকবে কনজাংশন বা কানেক্টর বা অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করার পর আমার বিভিন্ন কনজাংশন, কানেক্টর বা অ্যাডভার্বিয়াল ক্লজের ব্যবহারও করা যেতে পারে। ফর এক্সাম্পল, হিয়ার ইউ ক্যান সি রূপালী ব্যাংক অফিসার্স পদের পরীক্ষা, এটাতে এই কোশ্চেনটা এসেছিল ট্রান্সলেশন থেকে। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। এই যে একটা বাংলা সেন্টেন্স, বাংলা বাক্য, এটাকে আপনি ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবেন? আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট এই ধরনের বড় বড় সেন্টেন্স গুলোতে বাংলাতে আমার শুরুতে সাবজেক্ট থাকে না। অ্যাডভার্ব বা অবজেক্টের বিষয়গুলো এসব জায়গায় থাকতে পারে। তো সাবজেক্টটাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে কারা করছে, কারা করছে, এটা আমার সাবজেক্ট। কি করছে, এটা আমার ভার্ব। তাহলে কারা, নারীরা, women, these are the subject, this is the subject of this sentence. After that you have to find out verb. You will get the verb in the last position of every Bengali sentence. When you will translate this sentence into English, you have to put this verb after the subject by maintaining correct structure of tense. So নারীরা, এটা আমার সাবজেক্ট, স্বাক্ষর রাখছে এই যে কথাটা, এটা আমার ভার্ব। তাহলে এই ভার্বটা দেখে আপনাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে, যেটা কোন টেন্সে লেখা আছে। রাখছে, করছে, যাচ্ছে, খাচ্ছে, পড়ছে, চলছে, দিচ্ছে, নিচ্ছে, এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সেন্টেন্স বা বাক্য। কিসের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কারা? নারীরা। তাহলে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, আমার ভার্বটাকে প্লুরাল করতে হবে, অর্থাৎ উইমেন আর কিপিং। রাখা ইংরেজি কি? কিপ মানে রাখা, তাহলে আর কিপিং। এবার স্বাক্ষর ইংরেজি কি? সাইন। তাহলে উইমেন আর কিপিং দেয়ার সাইন। এবার কিসের সাইন? তাদের যোগ্যতা ও দক্ষতা। তাহলে যোগ্যতা ইংরেজি কি আর দক্ষতা ইংরেজি কি? কোয়ালিফিকেশন মানে যোগ্যতা, স্কিল মানে দক্ষতা। তাহলে যখন আপনি ইংলিশে একটা সেন্টেন্স ট্রান্সলেট করবেন বাংলা থেকে, তখন আপনাকে একটা জায়গার উপর ফোকাস করতে হবে এবং ভালোভাবে সেটা দেখতে হবে। সেই জায়গাটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব আপনি সঠিকভাবে ইউজ করতে পারছেন কিনা, পুট করতে পারছেন কিনা। সাবজেক্ট এবং ভার্বটাকে সঠিকভাবে বসানোর পর কাকে বলছি? সাবজেক্ট এবং ভার্বকে।
এটা সঠিকভাবে বসানোর পর বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবেন, যখন আপনি ইংলিশে কোনো সেন্টেন্স বা কোনো বাক্য ট্রান্সলেট করবেন। বাংলা বাক্যের লাস্ট থেকে ফার্স্টের দিকে যাবেন যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। অর্থাৎ সেন্টেন্সটা একটু যদি আমি ভেঙে ভেঙে বলি, স্টেপ 1, সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করুন যে কে রাখছে, উইমেন। ভার্ব কি, রাখা, কিপিং। অবজেক্ট কি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন যে কি রাখছে, মানে মহিলারা রাখছে, বাট তারা কি রাখছে। দেয়ার সাইন, তাদের স্বাক্ষর, কিসের স্বাক্ষর, অফ স্কিল এন্ড কোয়ালিফিকেশন। দেয়ার সাইন অফ স্কিল এন্ড কোয়ালিফিকেশন। সো দেয়ার সাইন, দ্যাট ইজ দ্য অবজেক্ট। এবার এই যে অফ স্কিল এন্ড কোয়ালিফিকেশন, এটা ওই অবজেক্টের সঙ্গে একটা ফ্রেজাল পার্ট যেটা আপনাকে নিতে হবে, অর্থাৎ লাস্টের থেকে ফার্স্টের দিকে আসতে হবে সাবজেক্ট আর ভার্ব ইউজ করার পর। ওকে, সো উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। এরপর যে অ্যাডভার্ব গুলো আছে, যেমন কোথায় রাখছে, হোয়ার, তাহলে এটাকে বলা অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে কোথায় রাখছে, হোয়ার, তাদের দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে। তাহলে এইগুলো হচ্ছে মূলত প্রতিটি ক্ষেত্রে, এটাই মূলত প্লেস। এবার কিসের প্রতিটি ক্ষেত্রে, দেশের উন্নয়নের, তাহলে এই জায়গাগুলো আমার ফ্রেজাল ওয়ার্ড। তাহলে এটাকে আমার লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে পরপর ইউজ করতে হবে, অর্থাৎ ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, দেশের উন্নয়ন। তাহলে কান্ট্রি দি অ্যাপোস্ট্রফি এস, কারণ এই যে দেশের র না, এই জন্য অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, উন্নয়নের র। তাহলে টোটাল সেন্টেন্সটা আমার কি দাঁড়াচ্ছে, উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। Women are keeping their sign of skill and qualification in every sector of the country's development. I am telling you again that women are keeping their sign of skill and qualification in every sector of the country's development. Then, next one. প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। সো হাউ ক্যান ইউ ট্রান্সলেট দিস সেন্টেন্সেস ফ্রম বেঙ্গলি টু ইংলিশ? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভার্ব। হুইচ অন ইজ ভার্ব? বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, অর্থাৎ এই যে পালন করে না, দ্যাট ইজ দ্য ভার্ব। কারা পালন করে না? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ, তাহলে জাস্ট এই কর্মচারীগণ এটা আমার সাবজেক্ট। এই প্রতিষ্ঠানে কর্মচারীগণ যদি থাকতো, প্রতিষ্ঠানের কর্মচারী যদি র থাকতো, তাহলে একসঙ্গে আপনাকে সাবজেক্টটি কিন্তু ধরে বসাতে হতো, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ, এতটুকুকে সাবজেক্ট হিসেবে নিতে হতো। এবার কি পালন করে না? তাদের দায়িত্ব, দেয়ার রেসপন্সিবিলিটি। তো এটা হচ্ছে আমার অবজেক্ট। এবার কিভাবে করে না সঠিকভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ আগে কর্মচারীগণ অর্থাৎ সাবজেক্ট বসাবেন, তারপর পালন করে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর নেগেটিভ সেন্টেন্স করবেন, ভার্ব বসাবেন, অর্থাৎ ডু নট পারফর্ম। এটুকুর বাংলা কি? ডু নট পারফর্ম। এরপর কি? তাদের দায়িত্ব। এরপর সঠিকভাবে। এরপর অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে। এরপর সঠিক জবাবদিহিতা না থাকায়। এরপর প্রশাসনে। অর্থাৎ বাংলা সেন্টেন্স থেকে যখন আপনি ইংলিশে কোনো সেন্টেন্স ট্রান্সলেট করবেন, সাবজেক্ট ফাইন্ড আউট করবেন, ভার্ব বসাবেন সঠিক টেন্সটা মেনটেন করে। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসানোর পর লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবেন, ফ্রেজ ইন্ডিকেট করে বা আইডেন্টিফাই করে। তাহলে দেখেন, কর্মচারী, কর্মচারী নিচে কি, এমপ্লয়। সো দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং একটা অ্যাডভার্ব। প্রপারলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব। এইবার প্লেস, অর্থাৎ কোথায়, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে। তাহলে ইংলিশটা কি এই ফ্রেজাল ওয়ার্ডটা? ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন। সঠিক জবাবদিহিতা না থাকায়। তাহলে ডিউ টু, ডিউ টু মানে কি, কারণে। ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা। কোথায়? প্রশাসনে, ইন অ্যাডমিনিস্ট্রেশন, ইন অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে টোটাল সেন্টেন্সটা আমার কি দাঁড়াচ্ছে, দ্য এমপ্লয়িজ ইন মোস্ট অফ দ্য, আচ্ছা এই জায়গাটা আমি একটু বলি, এখানে যেভাবে লেখা আছে আপনারা এইভাবে লিখবেন না, এই যে জায়গাগুলো এটা আপনার লাস্টে বসানো, অর্থাৎ এই যে ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন, এই যে জায়গাটা, এই যে পার্টটা আপনারা এখানে দেখছেন, এই যে পার্টটা আপনারা দেখছেন, এই যে ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন, এই পার্টটা আপনার ভার্বের পরে বসান। অর্থাৎ আগে এটা লেখেন, দ্য এমপ্লয়িজ ডো নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি
এইবার এই জিনিসটা আপনি নিয়ে আসেন যে ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ এই অ্যাডভার্ব একটা সেন্টেন্সের যে কোনো জায়গায় বসানো যায়, আপনার মানে মিনিং এর কোনো চেঞ্জ করে না, মিনিং ঠিক রাখে, মিনিংটা ধরে রাখে। বাট এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, একটা প্রপার ইংলিশ সেন্টেন্স তৈরির বা কনস্ট্রাকশন করার নিয়ম হচ্ছে ফার্স্ট অফ অল সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। অবজেক্টটা বসানোর পর বাকি বিষয়গুলো বসাবেন। বাকি বিষয় বলতে অ্যাডভার্বিয়াল যে ফ্রেজ গুলো আছে, অর্থাৎ এই যে ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস। তো টোটাল সেন্টেন্সটা আপনি কিভাবে বলবেন? The employees do not perform their responsibilities properly in most government organization due to lack of proper accountability in administration. Due to lack of proper accountability in administration. আমার কথাটা বুঝতে পারছেন কি করতে হবে? বোঝা গেল আমি কি বললাম? আমার ভার্বের পরে অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব আনবেন। ওই অ্যাডভার্ব গুলো সাবজেক্টের পরেই নিবেন না। ঠিক আছে? ক্লিয়ার? এই ইয়েস কাজটা স্যার। করলে সেন্টেন্স সঠিকভাবে জি স্যার। আপনারা নিতে পারবেন। সেন্টেন্সটাকে আরো অর্গানাইজ ওয়েতে বা সিম্পল ওয়েতে আপনারা নিতে পারবেন, কোনো কনফিউশন হবে না, কোনো কমপ্লেক্সিটিস ক্রিয়েট হবে না এই জায়গাটাতে। দেখেন এখানে আরেকটা সেন্টেন্স বলছে, চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। মন্দা বলতে খারাপ থাকায়। তাহলে আমি চাই, আমার আগে সাবজেক্ট ভার্ব লাগবে। ইংলিশে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট আর ভার্ব আগে বসাতে হবে। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে নিতে হবে। আই উড লাইক টু, উড লাইক টু এর মানে ভদ্রতার সহিত কোনো কিছু চাওয়া, পলাইটলি কোনো কিছু চাওয়া, ফর্মাল ওয়েতে কোনো কিছু চাওয়া। এবার কি হতে চাই? সেলফ ডিপেন্ডেন্ট। এখন এই যে উড লাইক টু, এটা কিন্তু একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ ফ্রেজাল ভার্ব। আমার এখানে মেইন ভার্ব নেই। মেইন ভার্বটা কি? হওয়া। তাহলে আপনার বি ব্যবহার করতে হবে, বি অ্যাজ আ মেইন ভার্ব। অর্থাৎ আই উড লাইক টু বি, এবার কি? সেলফ ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমি স্বাবলম্বী হতে চাই, আত্মনির্ভরশীল হতে চাই। এবার কিভাবে? হাউ? ডুইং বিজনেস। ডুইং বিজনেস মানে ব্যবসা করে। অর ইউ ক্যান অলসো সে দ্যাট টু ডু বিজনেস, টু ডু বিজনেস। এবার কেন? ডিউ টু, কারণ রিজনটা কি? অ্যাডভার্ব অফ রিজন, ডিউ টু ব্যাড জব মার্কেট, অর্থাৎ চাকরি বাজার মন্দা থাকায় বা খারাপ অবস্থার কারণে। টোটাল সেন্টেন্সটা আমরা কি বলতে পারি? আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট ডুইং বিজনেস due to bad job market, okay, or by doing business due to bad job market. So you have to do it properly. এবার দেখেন রিয়েল লাইফ প্রজেক্ট 4, here you can see, সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। বোঝেন, ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো করতে পারে। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই যে বাক্যগুলো আছে না, বাংলা দেখে আপনার মনে হচ্ছে খুবই সিম্পল, খুবই সরল, খুব ভালোভাবে আপনি এগুলোকে ট্রান্সলেট করতে পারবেন ইংলিশে। বাট এই যে সেন্টেন্স বা এই বাক্যগুলো ইংলিশে করা অনেকটা ডিফিকাল্ট, আপনাদের অনেকের কাছে হবে এবং এটা মনে হতে পারে। কেন ডিফিকাল্ট হবে বা ডিফিকাল্ট মনে হতে পারে? এই কথাটা আমি যখন এই রাইটিং এর ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম তখন আমি বলেছিলাম, সেদিনই আমি বলেছিলাম যে বাংলায় যখন সেন্টেন্স তৈরি হয়, বাংলা সেন্টেন্সটা দুই ভাবে গঠন করা যায়। একটাকে বলা হয় ভার্ব যুক্ত সেন্টেন্স, আরেকটাকে বলা হয় ভার্ব বিহীন সেন্টেন্স। কিন্তু ইংলিশে অবশ্যই ভার্ব লাগে। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। উইদাউট ভার্ব ইউ উইল নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। সো সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, এখানে আপনি কোনো ভার্ব পাবেন না। বাট ইংলিশে যখন ট্রান্সলেট করবেন, যে সমস্ত বাংলা সেন্টেন্স বা বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেগুলো ইংলিশে ট্রান্সফর্ম বা ট্রান্সলেট করার জন্য আপনার মূলত বি ভার্বের সাহায্য নিতে হয়। অর্থাৎ এই জায়গাগুলোতে অ্যাম ইজ আর ওয়াজ আর মেইন ভার্ব হিসাবে আসে। অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা, এই যে জায়গাটা, এটা আমার সাবজেক্টের অংশ। অর্থাৎ টু গেট আপ আর্লি ফ্রম বেড, এটাও বলতে পারেন। আর টু গেট আপ ইন দ্য মর্নিং, এটাও আপনি বলতে পারেন। এইবার আপনি কি করবেন? ইজ আমার ভার্ব, এ গুড হ্যাবিট। তাহলে টু গেট আপ আর্লি ফ্রম বেড ইজ আ গুড হ্যাবিট। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ।
তাহলে ভোরের আবহাওয়া, দ্যাট ইজ দ্য পার্ট অফ সাবজেক্ট, এইটুকুকে সাবজেক্টে নিতে হবে, বাট এটাকে কিভাবে ফ্রেজ আকারে আপনি নিবেন? আবহাওয়া কি? ওয়েদার। ভোর ইংরেজি কি জানেন? ডান, DAWN, অর্থাৎ দ্য ওয়েদার অফ ডান। ওয়েদার অফ ডান, থাকা ইংরেজি কি জানেন? ইজ বলতে পারেন অথবা রিমেইন বলতে পারেন। অর্থাৎ দ্য ওয়েদার অফ দ্য ডান ইজ নির্মল এবং বিশুদ্ধ, ফ্রেশ অ্যান্ড পিওর, ইউ ক্যান সে দ্যাট। or the weather of the dawn remains fresh and pure. যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। এখানে একটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, আমি ফার্স্ট রাইটিং ক্লাসে আপনাদের রিলেটিভ প্রোনাউন দেখিয়েছিলাম। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়, দ্য পার্সন। দ্য পার্সন, এবার হু মানে যে, হু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং গেট টাইম a lot or get much time, you can say that. যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে, দ্য পার্সন হু rises early or who rises very early in the morning, এবার কি বলতে পারে? can do his all work properly, can do his all work properly, অর্থাৎ তার সব কাজ সময় মতো করতে পারে। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়, the daily activities are performed properly by keen concentration, মনোযোগ দেওয়া। keen concentration মানে তীক্ষ্ণ মনোযোগ বলা হয়, বোঝানো হয় আর কি। বিশেষ করে স্পেশালি ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, অর্থাৎ স্পেশালি আফটার টেকিং ফজর প্রেয়ার ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আফটার টেকিং ফজর প্রেয়ার ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এই যে সেন্টেন্স গুলো বাংলা দেখে আমি ইংলিশে বললাম বা ট্রান্সলেট করলাম, এবং বেশিরভাগ বাংলা সেন্টেন্সে ওই ধরনের কোনো ভার্ব নেই, ভার্ব হিসাবে মূলত বিভার্ব নিতে হবে। তো এই সেন্টেন্স গুলো আমরা অনেকে করতে পারি না, বাট যদি আপনি এগুলো যদি একটু প্র্যাকটিস করেন, এই যে ট্রান্সলেশন গুলো আমি পাঠিয়ে দেওয়ার পর, তাহলে এই জায়গার যে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, সেই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আপনারা পাবেন, আপনারা নিতে পারবেন বা বুঝতে পারবেন। অর্থাৎ আর্লি রাইজিং ফ্রম দ্য বেড is a good habit. The weather of dawn remains fresh and pure. The person who rises early gets enough time as well. The person who rises early gets enough time as well. So here you can see the use of relative pronoun. Then he who হয়ে গেল রে, ও এখানে মূলত এখানে বলতে চাচ্ছে এই রিলেটেড আরো কয়েকটা সেন্টেন্স বা বাক্য আছে, সেই ধরনের কিছু বাক্যের কথা এখানে বলছে। যেমন যে ব্যক্তি সরি যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। হি হু স্টাডিজ রেগুলারলি ক্যান এক্সপেক্ট গুড রেজাল্ট। যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক। হি হু লাভস দ্য কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট। হু লাভস দ্য কান্ট্রি, যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ হিজ অল ওয়ার্ক ইন টাইম। হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ অল হিজ ওয়ার্ক ইন টাইম। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স গুলো, অর্থাৎ এই যে এমন করে সে তার অমন করতে পারে বা অমন করে থাকে, এই কথাগুলো বলার জন্য প্রথমে সাবজেক্ট, দেন আবার এই হু, অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনটাকে আপনার নিতে হবে। হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ অল হিজ ওয়ার্ক টাইম। দৈনন্দিন কাজ, ডেইলি অ্যাক্টিভিটি সম্পাদন করা যায়, ক্যান বি পারফর্ম। ক্যান বি পারফর্ম বলতে সম্পাদন করা যেতে পারে বোঝায়, বাট আর পারফর্ম বললে সম্পাদন করা যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বোঝায়। মনোযোগ দিয়ে, উইথ কিন কনসেন্ট্রেশন, যেটা বলছিলাম, অর্থাৎ মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান পারফর্ম উইথ কিন কনসেন্ট্রেশন। ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান পারফর্ম উইথ কিন কনসেন্ট্রেশন। এখানে সাবজেক্ট না থাকায় এটা প্যাসিভ ধরা হয়েছে। প্যাসিভ বলতে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে আছে, নিষ্ক্রিয় আছে, এই জন্য ক্যান বি প্লাস ভিত্তি দেওয়া। এখানে আর পারফর্ম দিতে পারে, বিশেষ করে অর্থাৎ স্পেশালি ফজরের নামাজ আদায় করে আফটার পারফর্মিং ফজর সালাত হাঁটা অর্থাৎ ওয়াকিং ইজ ভেরি গুড ফর হেলথ। হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, ওয়াকিং ইজ ভেরি গুড ফর হেলথ। ঠিক আছে, এখানে প্রিপোজিশন আফটার এর পর রুলস অনুযায়ী ভার্ব প্লাস আইএনজি হয়েছে, অর্থাৎ পারফর্মিং।
তো টোটাল টোটাল এটা এখানে দেওয়া আছে, আপনি যদি একটু ভালোভাবে দেখেন বুঝতে পারবেন। Early rising from the bed is a good habit. The weather of the remain fresh and pure. He who rises early gets enough time as well. He who gets up early can finish all his work in time. Daily activities can be performed with keen concentration, especially after performing Fajr Salat. Working is very good for health. এই সেন্টেন্সটা বা এই যে ট্রান্সলেশন গুলো, এটা আপনারা নিজের একটু করার চেষ্টা করবেন, এটা আপনাদেরকে করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। ইফ ইউ ট্রান্সলেট, ইফ ইউ প্র্যাকটিস দ্যাট কাইন্ডস অফ সেন্টেন্সেস, আই হোপ ইউ উইল বি এবল টু ডু ইট প্রপার ওয়ে। গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। তাহলে এটা কিন্তু একটা প্যাসিভ রিলেটেড সেন্টেন্স, মডালের, অর্থাৎ নিড টু দিয়ে করতে হবে। আমার ড্রয়িং রুম পরিচ্ছন্ন করার পরে কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। যখন কেক কিনে ফিরে আসছিলাম, তখন আমি বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম, যে আমার বাড়ির দিকে আসছিল। চেষ্টা করেন তো, না দেখে আগে আমরা পারা যায় কিনা, আমরা পারবো কিনা। গত মাসে, ইন লাস্ট মান্থ, আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। তাহলে সাবজেক্ট আর ভার্ব আগে বসান। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে এটা পাস্ট ফর্মে থাকবে। তাহলে আই পালন করা ইংরেজি কি? সেলিব্রেট। সো আই সেলিব্রেটেড, আমি পালন করেছিলাম। আই সেলিব্রেটেড, আমি পালন করেছিলাম। এবার কি পালন করেছিলেন? জন্মদিন। তাহলে আই সেলিব্রেটেড দ্য বার্থডে পার্টি। আই সেলিব্রেটেড দ্য বার্থডে পার্টি উইথ মাই only son, with my, sorry, of my only son in last month. জন্মদিন উপলক্ষে, অর্থাৎ on the occasion of birthday party, the drawing room needed to be cleaned. Need to be cleaned. Sorry, needed না, need to be cleaned. Need to be plus be. আমার ড্রয়িং রুম পরিচ্ছন্ন করার পরে, আফটার ক্লিনিং মাই ড্রয়িং রুম, কেক কেনার উদ্দেশ্যে, ইন অর্ডার টু বাই কেক, আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু আ লোকাল কনফেকশনারি। আই ওয়েন্ট টু আ লোকাল কনফেকশনারিতে। অর্থাৎ এই যে আমি যেগুলো বলছি, এগুলো কিন্তু বাংলা যেভাবে দেওয়া আছে এইভাবে পরপর ফ্রেজ ধরে বলছি। বাট আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন এই ধরনের সেন্টেন্স গুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, তখন সাবজেক্ট ভার্ব অবজেক্টের পর বাকি অংশ বসাবেন। অর্থাৎ এখানে আপনি আগে এটা বসাবেন, আমি, আই ওয়েন্ট টু, I went to local confectionery in order to buy cake after cleaning my drawing room. এটা হচ্ছে পারফেক্ট সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট ভার্ব দেন লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে। কি বললাম? I went to local confectionery in order to buy cake after cleaning my drawing room. যখন কেক কিনে ফিরে আসছিলাম, while returning home with buying cake, I met, আমি বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম। I met one of my old friends, যে আমার, who was coming, যে আসছিল, past continuous, who was coming towards my home, দিকে, বাড়ির দিকে, কোনো দিকে আসা যাওয়া বোঝালে towards preposition বসে। অর্থাৎ আমি যেভাবে করলাম, এটা যেভাবে বাংলা আছে সেইভাবে ফ্রেজ ধরে আপনাদেরকে বললাম। বাট আপনারা যখন এই ধরনের সেন্টেন্স গুলো ইংলিশে ট্রান্সলেট করবেন, সাবজেক্ট ভার্বকে দেখবেন, সঠিকভাবে বসাবেন, অবজেক্ট বসাবেন, তারপরে বাকি পার্টটা বসাবেন। যেমন দেখেন এখানে বলছে যে মাই অনলি সন্স বার্থডে, লাস্ট মান্থ আই অবজার্ভ মাই অনলি সন্স বার্থডে। এই যে লাস্ট মান্থ কথাটা যে ফার্স্টে দিয়েছে, এটা আপনি শেষে নেন, এটাই বেশি বেটার হয়। অর্থাৎ আপনি যদি এরকম বলেন যে আই অবজার্ভ, সাবজেক্ট ভার্ব আগে নিবেন, আই অবজার্ভ, এবার অবজেক্ট বসাবেন, কি পালন করেছিলাম, পার্ট, আই অবজার্ভ মাই অনলি সন্স বার্থডে লাস্ট মান্থ। দ্যাট উইল বি পারফেক্ট সেন্টেন্স। হ্যাঁ, জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটা পরিষ্কার করার প্রয়োজন হয়। দ্য ড্রয়িং রুম, এখানে নিডেড হবে না, এটা নিড হবে। The drawing room need to be cleaned. The drawing room need to be cleaned on the occasion of birthday or on the occasion of birthday party. You can say that. আমার ড্রয়িং রুম পরিচ্ছন্ন করার পর
কেক কেনার উদ্দেশ্যে স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। তো এখানে হ্যাভিং প্লাস ভিতরি এর ইউজ করছে, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করছে, বাট আপনি কিন্তু জেরান্ডের ব্যবহার করতে পারেন। ইউ ক্যান অলসো সে দ্যাট আফটার ক্লিনিং মাই ড্রয়িং রুম, অর এখানে যেটা বলছে আফটার হ্যাভিং ক্লিন, অর্থাৎ এখানে হ্যাভিং ক্লিন বলতে এরকম একটা মিনিং দেয় যে ড্রয়িং রুমটা পরিষ্কার করেই, ড্রয়িং রুমটা হ্যাভিং প্লাস ভিতরি মূলত এই ধরনের মিনিং দেয়, একটা কাজ করেই আরেকটা কাজ সম্পন্ন করা। ঠিক আছে, সো আফটার হ্যাভিং ক্লিনড মাই ড্রয়িং রুম অর্থটা এরকম যে ড্রয়িং রুমটা পরিষ্কার করে, ড্রয়িং রুমটা পরিষ্কার করেই I went to the local confectionery in order to purchase cake. বাট আমি কি বলছি যে আগে এইগুলো বসাবেন না, আগে আপনি এই এই যে আগে আপনি সাবজেক্ট ভার্ব নিয়ে আসেন, আগে এইটুকু বসান যে I went to the local confectionery in order to purchase cake after cleaning my drawing room or after having cleaned my drawing room। এই যে জায়গাটা, এই যে after having cleaned my drawing room, এটা লাস্টে বসাবেন। I went to the local confectionery, এইখান থেকে সেন্টেন্স শুরু করবেন, অর্থাৎ ফার্স্টের দিকে I went to the local confectionery, এই জায়গাগুলো আপনি ইউজ করবেন, বসাবেন বা দিবেন। ঠিক আছে, হ্যাভিং প্লাস ভি3 এর মানে হচ্ছে একটা কাজ করে আরেকটা কাজ করা। যেমন হ্যাভিং লার্নড কম্পিউটার, কম্পিউটার শিখেই আই উইল গো টু আমেরিকা, আমি আমেরিকা যাবো। অর্থাৎ হ্যাভিং প্লাস ভি3 দেওয়ার পর যে কোনো টেন্স এখানে ইউজ করা যায়, যে কোনো টেন্স এখানে বসানো যায়। হ্যাঁ, হ্যাভিং সিন মি, আমাকে দেখেই দ্য কিডস রান অ্যাওয়ে, বাচ্চারা দৌড়ে পালালো। হ্যাভিং কমপ্লিটেড দ্য ক্লাস, এই ক্লাসটা সম্পন্ন করেই আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। সেই যে হ্যাভিং প্লাস ভি3 এর পর আর একটা ক্লজ থাকে এবং সেই ক্লজটা যে কোনো টেন্সে হতে পারে, ইনডিফিনিট, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার বা কন্টিনিউয়াস, এনি কাইন্ডস অফ টেন্স ক্যান বি ইউজড দেয়ার। ওকে, দেখেন একটা সেন্টেন্স, আমি পিপাসা নিবারণের জন্য বিসমিল্লাহ বলে পানি পান করি এবং করার পর মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখানে বলছে দেখেন বাই সেইং বিসমিল্লাহ, এই যে জায়গাটা, এই জায়গাটা শেষে বসান। আপনি আগে সাবজেক্ট ভার্ব নিয়ে আসেন যে আই ড্রিঙ্ক ওয়াটার টু কোয়েন্স, কোয়েন্স মানে কি আমার তৃষ্ণা মেটানো, তৃষ্ণা নিবারণ করা। আই ড্রিঙ্ক ওয়াটার টু কোয়েন্স মাই থার্স্ট অ্যান্ড আফটার হ্যাভিং ডান থ্যাঙ্কিং টু দ্য অলমাইটি অর গড expresses alhamdulillah by saying bismillah, sorry, by saying bismillah, এইটা ওই থার্স্ট এর পরে বসান যে I drink water to quench my thirst by saying bismillah। এরপর কি বলছেন যে and after having done thanking to almighty great Allah express alhamdulillah। So এইভাবে এই কথাগুলো বলতে হবে। দেখেন, যখন কেক কিনে ফিরে আসছিলাম তখন বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম যে আমার বাড়ির দিকে আসছিল। while returning with the cake, এটা এখানে আপনি সাবজেক্টেরও ব্যবহার করতে পারেন যে while I was returning, হ্যাঁ, I met a friend from my old days, meet MEET এর past form mate, তাহলে বাংলা past indefinite tense, এটা বাংলাটা হচ্ছে আমি দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম একটা বন্ধুর সাথে, অনেক আগের, অনেক পুরাতন আমার এক বন্ধুর সাথে, যে আমার বাড়ির দিকে আসছিল। অর্থাৎ who was coming towards my home, বা এখানে কামিং টুয়ার্ডস মাই হোম যদি এতটুকুই দেন এটা ফ্রেজ হয়ে যাবে, যদি হু ওয়াজ দেন তাহলে সাবজেক্ট ভার্ব চলে আসবে, ক্লজ হয়ে যাবে। এই ফ্রেজ এবং ক্লজের উপর আমি ক্লাস নিয়েছি, আপনাদের অনেকেই পেয়েছেন, যারা পান না আমি আবার নিব, এটা আপনাকে ডিটেলসে করতে হবে। সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, আই মেট আ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড ডেজ হু ওয়াজ কামিং টুয়ার্ডস মাই হোম হোয়াইল আই ওয়াজ রিটার্নিং উইথ দ্য কেক। আর এই যে কথাটা আমি বললাম, এইভাবে যদি কথা বলেন এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই সেন্টেন্স গুলো বেশি পারফেক্ট হবে। অর্থাৎ আগে সাবজেক্ট এন্ড ভার্ব আপনি বসান, বাট এখানে যেটা দেখা আছে এভাবে আপনি করতে পারেন, কোনো সমস্যা না। সো ইউ ক্যান সে দ্যাট লাস্ট মান্থ আই অবজার্ভড মাই অনলি সনস বার্থডে, the drawing room need to be cleaned on the occasion of birthday. After having cleaned my drawing room, I went to the local confectionery in order to purchase cake. While returning with the cake, I met a friend from my old days coming towards my home. I met a friend from my old days coming towards my home. দেখেন এরপর মোবাইল ফোন এখন বহুমুখী সুবিধা নিয়ে এরপরে যে একটা দাড়ি দেওয়া, এটা হবে না, ওখানে কিছুই হবে না, একটাই সেন্টেন্স, দৈনন্দিন প্রয়োজনে নগদ টাকার চাহিদা মেটাচ্ছে। প্রযুক্তির অবদানকে আমরা স্বীকার না করে পারি না, স্বীকার না করে পারা, ক্যান নট বাট কনফেস, এই ওয়ার্ডটাকে ইউজ করা যায় অ্যাজ আ ভার্ব। সো দেখেন এখানে টোটাল সেন্টেন্সটা কেমন, একটু আমি যদি ভেঙে ভেঙে বলি, দেখেন
বলছে দৈনন্দিন ডেইলি বিভিন্ন ভেরিয়াস প্রয়োজন নিডস, বিভিন্ন প্রয়োজনে ফর ভেরিয়াস নিডস, দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে ফর ভেরিয়াস ডেইলি নিডস, নগদ টাকা ক্যাশ, নগদ টাকার, অফ ক্যাশ চাহিদা ডিমান্ড, নগদ টাকার চাহিদা ডিমান্ড অফ ক্যাশ মেটানো, ফুলফিল করা, মেটাচ্ছে ইজ মিটিং, চাহিদা মেটাচ্ছে ইজ মিটিং ডিমান্ড, নগদ টাকার চাহিদা মেটাচ্ছে ইজ মিটিং ডিমান্ড অফ ক্যাশ। তাহলে দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে নগদ টাকার চাহিদা মেটাচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন ইজ মিটিং, মিটিং মানে কিন্তু মেটানো, মিটিং না বলে আপনি এর পরিবর্তে বলতে পারেন যে মোবাইল ফোন ইজ ফুলফিলিং, মোবাইল ফোন ইজ ফুলফিলিং দ্য ডিমান্ড অফ ক্যাশ ফর ভেরিয়াস ডেইলি নিডস। প্রযুক্তির এই অবদানকে আমরা স্বীকার না করে পারি না, ক্যান নট বাট কনফেস, উই ক্যান নট বাট ক্যান কনফেস, আমরা স্বীকার না করে পারি না দ্য কন্ট্রিবিউশন অর্থাৎ অবদান, টেকনোলজি প্রযুক্তি, অফ টেকনোলজি প্রযুক্তির অফ টেকনোলজি। সো ইউ ক্যান সে দ্যাট আমরা স্বীকার না করে পারি না, উই ক্যান নট বাট কনফেস, আমরা ভাত না খেয়ে পারি না, উই ক্যান নট বাট ইট রাইস, আমি তোমাকে তারিফ না করে পারি না, উই ক্যান নট বাট অ্যাডমায়ার ইউ, তারিফ বলতে প্রশংসা করা বোঝাচ্ছে। তাহলে টোটাল সেন্টেন্স গুলো কি হচ্ছে, তাহলে ক্যান নট বাট কনফেস মানে হচ্ছে কোনো কিছু করে না পারা, একটা ভার্ব আমার এখানে বসবে, ক্যান নট বাট এর পর যে কাজটা আপনি মেনশন করতে চাইবেন সেটাকে আপনি ইউজ করতে হবে। সো হিয়ার ইউ ক্যান সি মোবাইল ফোন ইজ with multiple benefits or facilities now, mobile phone is fulfilling demand of cash for various daily needs. We cannot but confess the contribution of technology. We cannot but confess the contribution of technology. So you have to do it proper way, properly. Then you will be expert and fluent in this language within very short time. এইখানে দেখেন শরীর চর্চা একটি ভালো অভ্যাস, এই যে সেন্টেন্স গুলো, এই যে বাক্যগুলো, এইটা মূলত কি, মূলত এই জায়গাটাতে আমাদের কোনো এটাকে কি বলে ভার্ব থাকে না, অক্সিলারি ভার্ব থাকে না। সো শরীর চর্চা একটি ভালো অভ্যাস, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ ইজ আ গুড হ্যাবিট। টু বি অনেস্ট এর কোনো বিকল্প নেই, অর্থাৎ দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ ইট। স্বাস্থ্য ভালো রাখতে হলে ফর কিপিং গুড হেলথ উই হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি, করতে হবে, তাহলে হ্যাভ টু এর ব্যবহার। তাহলে দেখেন এখানে কি বলছে, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ আ গুড হ্যাবিট, টু বি অনেস্ট দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইট, অন হ্যাজ টু ডু অর্থাৎ একজন, এখানে একটা আলাদা সাবজেক্ট দিয়েছে বাট আপনি এখানে ওয়ান নিতে উই দিবেন, যে উই হ্যাভ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি ফর কিপিং সাউন্ড হেলথ অর ফর কিপিং গুড হেলথ। ওকে, তো এখানে বলছে দেখেন বাক্যতে সাবজেক্ট নেই, এজন্য ওখানে ওয়ান বা এনি ওয়ান, জাস্ট একটা সাবজেক্টকে কল্পনা হিসাবে তৈরি করতে হবে এবং রুলস অনুযায়ী ফর এর পর ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ কিপিং মানে ফর কিপিং, অথবা আপনি বলতে পারেন টু কিপ গুড হেলথ। হ্যাঁ, তো এইভাবে এই সেন্টেন্স গুলো করবেন, এটা একটু স্ক্রিনশট দেন, নিজেরা এগুলো একটু করার চেষ্টা করবেন। এখানে বলছে বিজ্ঞান অনেক জিনিস আবিষ্কার করেছে, সায়েন্স হ্যাজ ইনভেন্টেড মেনি থিংস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বিজ্ঞানের এই অবদানকে আমরা স্বীকার না করে পারি না, উই ক্যান নট বাট কনফেস দ্য কন্ট্রিবিউশন অফ দিস সায়েন্স, ওই যে একটা স্ট্রাকচার কিন্তু আমরা শিখে গেছি, ক্যান নট বাট কনফেস দ্য কন্ট্রিবিউশন অফ সায়েন্স, কম্পিউটার এগুলোর মধ্যে অন্যতম, কম্পিউটার ইজ অন অফ দেম, আহ এটি আধুনিক প্রযুক্তির সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে একটি, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন টেকনোলজি, এটি আমাদের আধুনিক জীবনে একটি নতুন মাত্রা যোগ করেছে, ইট হ্যাজ অ্যাডেড আ নিউ it has added a new dimension in our modern life, অর্থাৎ ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ইউজ সাবজেক্ট, হিয়ার ইউ ক্যান সি ইট ইজ দ্য সাবজেক্ট, দেন যোগ করেছে হ্যাজ অ্যাডেড, এটা ভার্ব, দেন কি যোগ করেছে নিউ ডাইমেনশন নতুন মাত্রা অর লেভেল, এবার কোথায় যোগ করেছে আমাদের আধুনিক জীবন, অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে আওয়ার মডার্ন লাইফ। হ্যাঁ, তাহলে দেখেন এটি আমাদের জীবনকে সহজ আরামদায়ক করেছে, ইট হ্যাজ মেড কমফোর্টেবল আওয়ার লাইফ, ইট হ্যাজ মেড ইজি অ্যান্ড কমফোর্টেবল আওয়ার লাইফ, কম্পিউটারের মাধ্যমে আমরা খুব দ্রুত ও নিখুঁতভাবে আমাদের দৈনন্দিন কাজ সম্পাদন করতে পারি, উই ক্যান পারফর্ম আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস ভেরি কুইকলি অ্যান্ড অথেন্টিকলি বাই ইউজিং কম্পিউটার। সো দেখেন আমি যে বাংলা পড়লাম ইংলিশে বললাম, এই বলাটা অর্থাৎ ইনস্ট্যান্টলি যাতে আপনারা ইংলিশে বলতে পারেন বা লিখতে পারেন, এটা আপনাদের করতে হবে, এটা আপনাদেরকে নিতে হবে। যেমন দেখেন বিজ্ঞান অনেক জিনিস আবিষ্কার করেছে, সায়েন্স হ্যাজ ইনভেন্টেড মেনি থিংস,
দেন এখানে আবিষ্কার করার অর্থ অনেকে ডিসকভার বলতে পারেন, বাট দেখেন ডিসকভার আর ইনভেনশনের ভিতর পার্থক্য আছে। ডিসকভার হচ্ছে এমন কোনো কিছু জিনিস যেটা, এটা অনেকেই বোঝে না। ডিসকভার বলতে এমন কোনো জিনিসকে বোঝায় বা বিষয়কে বোঝায় যেটা পৃথিবীতে অলরেডি আছে, কথাটা বুঝবেন, যেটা পৃথিবীতে অলরেডি আছে সেইটাকেই আমরা মূলত, আমরা ডিসকভার বলি। কোনটার কথা বলছি আবারও বোঝেন, যেটা অলরেডি পৃথিবীতে আছে বাট মানুষের অজানা, মানুষের অজানা, মানুষ আগে দেখেনি, নতুন কেউ সেটা খুঁজে বের করছে। ফর এক্সাম্পল, কলম্বাস ডিসকভার্স আমেরিকা। সো আমেরিকা তো আগে থেকেই ছিল, বাট কেউ জানতো না। কলম্বাস সেটা খুঁজে পেয়েছে বলে তা সে বলা হচ্ছে যে সে ওটা ডিসকভার করেছে। আর ইনভেনশন মানে হচ্ছে যে বিষয়টা বা যে বস্তুটা পৃথিবীতে আগে ছিল না, একজন মানুষ নতুন তৈরি করেছে, নিয়ে আসছে। হি হ্যাজ মেড দিস ওন থিংস। হ্যাঁ, আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড টেলিগ্রাফ। সো দ্যাট ইজ কল্ড ইনভেনশন। ডিসকভার মানে কি, আগে ছিল মানুষ জানতো না, একজন খুঁজে পেয়েছে, দ্যাট ইজ কল্ড ডিসকভার। আগে ছিল না, নতুন একটা জিনিস কেউ তৈরি করেছে, দ্যাট ইজ কল্ড ইনভেনশন। বুঝতে পেরেছেন আপনারা কি বললাম, যে বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপর দেখেন, তাহলে বলছে যে বিজ্ঞানের এ অবদানকে স্বীকার না করে পারি না। উই ক্যান নট বাট কনফেস দ্য কন্ট্রিবিউশন অফ সায়েন্স। কম্পিউটার এগুলোর ভিতর অন্যতম। Computer is one of them. It is one of the most wonderful invention of modern technology. It has added, ওই যেটা বলছিলাম, it has added a new dimension to our modern life. তাহলে হ্যাজ প্লাস ভি3 অ্যাডেড কেন লেখা, আমাকে এটা আপনারা জানেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা আছে, এই জন্য এভাবে সেন্টেন্সটা অর্গানাইজ করা। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। কম্পিউটারের মাধ্যমে, এগুলো আমি বলছি আপনাদের অলরেডি, দেখেন একটু যদি বোঝার চেষ্টা করতে চান। উই ক্যান পারফর্ম, অর্থাৎ সাবজেক্টের ভার্বটা হচ্ছে উই ক্যান পারফর্ম, আমরা সম্পাদন করতে পারি অফ আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, আমাদের দৈনন্দিন কার্যক্রম, ভেরি ফাস্ট, খুব দ্রুত, অ্যান্ড ফ্ললেসলি, বলছে নিখুঁত ভাবে, কম্পিউটারের মাধ্যমে, by using computer, so we can perform our daily activities very fast, or you can say that very quickly and flawlessly, by using computer. বিজ্ঞানের টোটাল সেন্টেন্সটা এখানে দেওয়া আছে যে সায়েন্স হ্যাজ ইনভেন্টেড many things. We cannot but confess the contribution of science. Computer is one of them. Uh, uh, it has added a new dimension to our modern life. It has made our life easy and comfortable. We can perform of our daily activities very fast and flawlessly by using computer. ঠিক আছে? So, এই হচ্ছে মেইন বিষয়। এগুলো আপনি একটু করার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। আশা করি অনেক ভালোভাবে বিষয়গুলোকে আপনারা নিতে পারবেন। এটা আপনাদেরকে একটু করতে হবে, একটু মানে কি বলবো, ভালোভাবে এটা করতে হবে, ভালোভাবেই এটাকে ডেভেলপ করতে হবে। নিজের একটু করবেন, দেখবেন কঠিন কিছু না, খুব সহজেই করতে পারবেন। দেখেন আমি যখন কমপ্লিট করে যাচ্ছি বিষয়গুলো, আপনাদের মনে হচ্ছে যে অনেক সহজ, ইজিলি আপনি পারবেন, বাট আমি কমপ্লিট করার আগে পর্যন্ত একবার ভেবে দেখেন, আপনার কঠিন মনে হবে। যেমন 26-এ এখানে বলছে যে 26শে মার্চ আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবস পালন করেছিলাম। আমরা এই অনুষ্ঠানের জন্য গত 3 দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। তাহলে এই জিনিসটা আপনি পারবেন কিনা, যে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, আমরা পালন করেছিলাম, এটা আপনি বুঝতে পারছেন কিনা দেখেন। আমরা পতাকা, ফেস্টুন ও ফুল দিয়ে আমাদের মাঠকে সাজিয়েছিলাম। অনুষ্ঠানে স্টেজের নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাহলে কিভাবে করবেন? এখানে সাবজেক্ট কি কি আয়োজন করেছিলাম? স্বাধীনতা দিবস, তাহলে ভিক্টরি ডে, সরি ইন্ডিপেন্ডেন্ট ডে। ইন্ডিপেন্ডেন্ট ডে তাহলে কারা করেছে? আমরা। তাহলে অবজার্ভড উই অবজার্ভড ইন্ডিপেন্ডেন্ট ডে অন 26th মার্চ, হ্যাঁ, ইন দ্য প্রিমিজেস, বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠ, প্রিমিজেস প্রাঙ্গণ, মাঠ, উদ্যান, হ্যাঁ, ইন দ্য প্রিমিজেস অফ আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস। দ্যাট ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স। এবার সেকেন্ড সেন্টেন্স, আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, তাহলে কোন টেন্স? টেন্স আইডেন্টিফাই করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কেউ কোনো কাজ করছিল, কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল। তাহলে উই ওয়ার টেকিং, ওয়ার কিন্তু সাবজেক্ট প্লুরাল, তাহলে ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। উই ওয়ার টেকিং প্রিপারেশন ফর 3 days, অথবা গত 3 দিন ধরে, এটা সরি পাস্ট কন্টিনিউয়াস না, যেহেতু একটা লং টাইমকে ইন্ডিকেট করছে, এটাকে আপনারা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে পারেন। আমাদের এরকম একটা স্ট্রাকচার আছে এবং এরকম মিনিং দেয়, আপনারা জানেন। কোন টেন্সে নিতে পারি কি বললাম বলেন তো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝেন? কেউ বলতে পারবেন ইংলিশটা কি হবে? হ্যাড বিন কি টেকিং। তাহলে উই এটা কি হতে পারে বলেন তো? উই হ্যাড বিন টেকিং প্রিপারেশন ফর 3 days ফর দিস অকেশন, এই অনুষ্ঠানের জন্য। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? উই হ্যাড বিন টেকিং, উই হ্যাড বিন টেকিং প্রিপারেশন ফর দিস সিরিমনি, ফর দিস, কি বলছে, ব্রেনের কাজ করে না, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি তো, এর আগেও একটা ব্যাচ পড়িয়েছি। সো উই হ্যাড বিন টেকিং প্রিপারেশন ফর দিস অকেশন ফর লাস্ট 3 days। আমরা পতাকা, ফেস্টুন, ফুল দিয়ে আমাদের মাঠকে সাজিয়েছিলাম। তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট কি? আমরা। তাহলে উই, এবার ভার্ব বসান, সাবজেক্ট আর ভার্ব আগে বসাবেন, বাকি যেটা আছে পরে বসাবেন ইংলিশে যখন আপনি লিখবেন। তাহলে উই ডেকোরেটেড আওয়ার ফিল্ডস, কাকে সাজিয়েছিলাম? আমাদের মাঠকে। উই ডেকোরেটেড আওয়ার ফিল্ডস উইথ ফ্ল্যাগ, ফেস্টুন অ্যান্ড ফ্লাওয়ার্স। খুব সহজ কিন্তু। আমি যখন বাংলা পড়তেছি, যখন ইংলিশে ট্রান্সলেট করতেছি, আপনি সহজে করতে পারছেন। এবার আপনি নিজে একটা বাংলা সেন্টেন্স ভেবে ইংলিশে করতে যান, করতে দেখে পারবেন না, কনফিউশন ফেস করছেন, পারছেন না, হচ্ছে না। বাট আমি করাই দেওয়ার পরে মনে হচ্ছে এই তো সহজ ছিল, পারবো। কিন্তু না, তো এইটা হয় না। মেইন রিজন হচ্ছে আমরা প্র্যাকটিস করি না। তো আমি পাঠিয়ে দিলে আপনি এটা প্র্যাকটিস করবেন, আপনাদের করতে হবে। তাহলে অনুষ্ঠানে স্টেজের নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখেন, আমি যদি একটু এই জায়গাটায় আসি, খেয়াল করেন, এখানে সবগুলো সেন্টেন্স ভেঙে ভেঙে দেওয়া আছে। নিজেরা একটু করবেন যে উই সেলিব্রেটেড দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে অন 26th মার্চ ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস ফিল্ড। দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে, অর্থাৎ এটাকে প্যাসিভেও লেখা যায়, দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে ওয়াজ সেলিব্রেটেড অন 26th মার্চ ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস। তো অ্যাক্টিভ দিয়ে করবেন, ইট উইল বি ভেরি বেটার। দেন আমরা এই অনুষ্ঠানের জন্য উই হ্যাড বিন প্রিপেয়ারিং, আর আমি এখানে এই প্রিপেয়ার, এটা একটা ভার্ব, বাট আমি কিন্তু এখানে বলছিলাম উই হ্যাড বিন টেকিং প্রিপারেশন। আমি যখন প্রিপারেশন বলছি ওটা নাউন, টেকিংটা ভার্ব, বাট প্রিপেয়ারিং বললে আমার আর ওই টেকিং লাগে না। তো এই জন্য এটাও কিন্তু বলা যায় যে উই হ্যাড বিন টেকিং প্রিপেয়ারিং ফর দিস প্রোগ্রাম ফর লাস্ট 3 days। ওকে, সো উই ডেকোরেটেড দ্য ফিল্ড প্রিমিজেস, প্রিমিজেস মানে মাঠ, সংলগ্ন বললাম না, প্রাঙ্গণ, উদ্যান। সো উই ডেকোরেটেড দ্য ফিল্ড প্রিমিজেস উইথ ফ্ল্যাগ, ফেস্টুন অ্যান্ড ফ্লাওয়ার। দ্য স্টেজ অফ প্রোগ্রাম ওয়াজ নেমড, অর্থাৎ অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিল, প্যাসিভ ভয়েস পাস্ট ইনডিফিনিট টেন্সে। দ্য স্টেজ অফ প্রোগ্রাম ওয়াজ নেমড আফটার দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। A pleasant cultural event was organized at the last of the ceremony. A pleasant cultural event, that is the part of subject. So passive voice sentence এই জন্য was plus V3, অর্থাৎ was organized. A pleasant cultural event, that is the subject. Then was organized at the last of the ceremony. Okay, তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো? হয়ে গেল। আচ্ছা, আমার এখানে আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি প্রিসাইডেড
over the function, or you can say that যদি আপনি প্যাসিভ নেন, the function was presided over by the vice chancellor of university। অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ধরনের সেন্স আর কি ইউজ করা। অর্থাৎ অবজেক্টকে যদি সাবজেক্টে আনেন তাহলে প্যাসিভ স্ট্রাকচার হবে, আর যদি সাবজেক্ট রেখে সাবজেক্ট ধরে কথা বলতে পারেন তাহলে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে সাবজেক্টে পরেই মেইন ভার্বের পাস্ট ফর্ম, প্যাসিভ মানে was were প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। the function was presided over by the vice chancellor। ওকে, সো বিষয়টা হচ্ছে এরকম। টোটাল সেন্টেন্সটা আমাদের কি দাঁড়াচ্ছে একটু দেখেন। টোটাল সেন্টেন্সটা আমাদের এরকম হচ্ছে, দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে was celebrated on 26th March in our university campus field। মূলত রিটেন ইংলিশে প্যাসিভের ব্যবহার বেশি হয়, স্পোকেন বা স্পিকিং ইংলিশে অ্যাক্টিভের ব্যবহার বেশি হয়। এটা যদি আপনি মনে করেন আপনি রিটেন ইংলিশ কভার করছেন তাহলে প্যাসিভ ইউজ করতে পারেন, বেশি ভালো হয়, বেশি স্ট্যান্ডার্ড হয়। আর যদি না পারেন অ্যাক্টিভ করবেন, বাট স্পিকিং এ অ্যাক্টিভের ব্যবহার করতে হয় আর কি। চলে যাচ্ছে বারবার। কইছিলাম, এরপর দেখেন বোঝার চেষ্টা করেন। দিস প্রোগ্রাম হ্যাড বিন বিং প্রিপেয়ার্ড ফর লাস্ট 3 days। তাহলে এটা আপনার বলবেন না, আপনি জাস্ট এরকম বলেন যে উই হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দিস প্রোগ্রাম ফর লাস্ট 3 days। উই ডেকোরেটেড দ্য ফিল্ড প্রিমিজেস উইথ ফ্ল্যাগ, ফেস্টুন অ্যান্ড ফ্লাওয়ার্স। দ্য স্টেজ অফ প্রোগ্রাম ওয়াজ নেমড আফটার দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্য ফাংশন ওয়াজ প্রিসাইডেড ওভার by the Vice Chancellor of the university. A pleasant cultural event was organized at the last of the ceremony. Okay. The function was presided না বলে আপনি এটা বলতে পারেন the Vice Chancellor presided over the function. But লাস্টে যে সেন্টেন্সটা ওটা প্যাসিভই হবে, ওটা ওইভাবে আর অ্যাক্টিভ করা যায় না, বা এই যেটা বঙ্গবন্ধুর নামে করা হয়েছিল, সো এটাও আমার প্যাসিভ ভয়েসেই হবে। দ্য স্টেজ অফ প্রোগ্রাম ওয়াজ নেমড ওয়াজ প্লাস V3 আফটার দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটাও প্যাসিভে করতে হবে, অন্য কোনো কিছু না। সো এই বিষয়গুলো আপনি নিজের একটু করার চেষ্টা করবেন, ট্রাই করবেন। আমি আপনাদেরকে এই মানে ট্রান্সলেশন গুলো পাঠিয়ে দিব, নিজের একটু সলভ করবেন, আর আপনাদের কনভারসেশন গ্রুপগুলো ওপেন থাকবে। আপনারা যারা প্রিভিয়াস ব্যাচে ছিলেন, ক্লাসগুলো রেগুলার করতে পারেননি বা পারছেন না, নতুন ব্যাচে অনেকেই ভর্তি মানে জয়েন করেছেন আর কি। তো যারা নতুন ব্যাচে জয়েন হয়েছেন তারা জানেন আমার যে নতুন ব্যাচগুলো, সেখানে আমি আলাদাভাবে ছোট ছোট করে গ্রুপ ভাগ করে দেওয়া, কনভারসেশন গ্রুপ, যার যে কোনো কোশ্চেন সে আমার সাথে ডিরেক্টলি কমিউনিকেশনের মাধ্যমে, কনভারসেশনের মাধ্যমে করতে পারবে। তো আপনাদেরও সেইটাই ওপেন করা থাকবে, আপনারা সেটা পেয়ে যাবেন। এবং এখনকার যে টাস্ক গুলো আছে, এই যে রাইটিং এর ক্লাস গুলো আমি নিচ্ছি ধারাবাহিক, খুব বেশি সময় লাগবে না। যদি আপনারাও নিজেরা এটা প্র্যাকটিস করতে পারেন, নিজেরা এগোতে পারেন, খুব অল্প সময়ের ভিতরে এই বিষয়গুলোকে আপনারা কাভার করতে পারবেন, এতটুকু আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি, আশ্বস্ত করতে পারি, বলতে পারি। যেটা হবে সেটা ইন্টারেক্টিভ ওয়েতে অনেক ভালোভাবে গঠনমূলক একটা ক্লাস হবে, সেইভাবেই আমি নিব। তো ক্লাস মিস দিবেন না, ভালোভাবে পড়বেন, রেকর্ড পাঠিয়ে দিলে আরেকবার দেখবেন, আর নিজেরা কিছু সেন্টেন্স ট্রান্সলেট করার চেষ্টা করবেন যেগুলো আমি পাঠিয়ে দিব, এবং সেটা আপনারা আমাকে দেখাবেন। দেখানোর জন্য কনভারসেশন গ্রুপে আপনারা সেটা পোস্ট করবেন, হোয়াটসঅ্যাপে পোস্ট করবেন। আমি সেটা ওপেন করে দিব অন্যান্য যে গ্রুপগুলো আছে ওইরকম ভাবে, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই।